যদি কোনো মানুষ আপনার সামনে এসে বলে যে তাকে মাত্র 5 মিনিট দিন এবং সেই 5 মিনিট আপনার জীবন বদলে দিতে পারে, তবে আপনি কি তার উপর ভরসা করবেন নাকি তাকে অপমান করবেন? মাত্র 5 মিনিট দিন যাকে সে অপমানিত করেছিল, সেটাই তাকে দাঁড় করানোর কারণ হয়ে দাঁড়াল। এই কাহিনী সেই সিদ্ধান্তের যা অহংকার এবং অসহায়ত্বের মধ্যে নেওয়া হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এর প্রভাব শোরগোল করে না, বরং ভেতরে পৌঁছায়। এই ধরনের কাহিনীর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জানান যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি করছেন যখন আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শীতের সেই সকালটা একটু বেশিই ঠান্ডা ছিল। ডিসেম্বর 2021। নতুন দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় দাঁড়িয়ে থাকা সেই আলিশান বাংলো বাইরে থেকে তেমনই দেখাত যেমনটা সব সময় থাকত। উঁচু দেওয়াল, চকচকে গেট, সতর্ক গার্ড, কিন্তু তার ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। সেই বাড়ির মালকিন অনন্যা কাপুর এখন আর জানালার কাছে দাঁড়াত না, সে হুইল চেয়ারে বসে থাকত। কিছু সপ্তাহ আগে পর্যন্ত অনন্যা সেই নারী ছিল যাকে দেখে মানুষ রাস্তা বদলে নিত। আত্মবিশ্বাস, দাপট এবং দ্রুত হাঁটা সবকিছুই তার ব্যক্তিত্বের অংশ ছিল। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তার জীবনকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দিল যেখান থেকে সামনে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। ডাক্তাররা বলে দিয়েছিলেন স্নায়ুর গভীর ক্ষতি হয়েছে, হাঁটতে পারা প্রায় অসম্ভব। প্রায় এই শব্দটি অনন্যার জন্য সবচেয়ে ভারী ছিল, কারণ আশা যদি পুরোপুরি ভেঙে যায় তবে কষ্ট কম হয়, কিন্তু যখন আশা অর্ধেকটা বেঁচে থাকে তখন তা প্রতিটি নিঃশ্বাসের সাথে বিদ্ধে থাকে। তার এই ভয় ছিল না যে সে হাঁটতে পারবে না, তার ভয় ছিল সেই করুণার দৃষ্টিকে, সেই দৃষ্টি যা কাউকে মানুষের চেয়ে বেশি বোঝা বানিয়ে দেয়। ফোনে তার বাবার গলার আওয়াজ আসত, আত্মীয়দের পরামর্শ আসত, বড় ডাক্তারদের নাম শোনানো হতো, কিন্তু প্রতিটি আওয়াজের পর ঘরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে যেত। সেই সকালে অনন্যা একটি সিদ্ধান্ত নিল। যদি জীবন তাকে দুর্বল বানাতে চায় তবে সে আরও কঠোর হবে। যদি মানুষ তাকে ভেঙে পড়তে দেখতে চায় তবে সে আগে ঘৃণা করতে শিখবে। সে কি জানত যে এই সিদ্ধান্তের পরের দিনই এমন এক ব্যক্তি তার দরজায় আসবে যে মাত্র 5 মিনিট চাইবে এবং সেই 5 মিনিটই তার পুরো জীবনের দিক বদলে দেবে? নূতন দিল্লির শীতল হাওয়া সেই হাসপাতালের লম্বা করিডরগুলোতেও মিশেছিল। এইমসের বিল্ডিং বাইরে থেকে যতটা বিশাল এবং নির্ভরযোগ্য মনে হতো, অনন্যা কাপুরের জন্য তা ততটাই ভারী এবং নিঝুম ভয়ের জায়গা হয়ে উঠেছিল। হুইল চেয়ারের চাকা মেঝেতে ধীরে ঘুরছিল, কিন্তু তার ভেতরে সময় যেন কোথাও আটকে গিয়েছিল। প্রতি মিটার সামনে এগিয়ে যাওয়া তাকে এটা মনে করিয়ে দিচ্ছিল যে এখন তার জীবন গতিতে নয়, ধৈর্যে চলবে। ঘরটা ভীষণ শান্ত ছিল, এত শান্ত যে মেশিনের হালকা আওয়াজও হৃৎস্পন্দনের মতো অনুভূত হচ্ছিল। অনন্যা সোজা বসেছিল, পিঠ টান টান, মুখ স্থির। সে কাঁদছিল না, প্রশ্ন করছিল না, যেন সে আগেই ঠিক করে নিয়েছিল যে যাই শুনবে না ভেঙে শুনবে। ডক্টর রাঘব আইয়ার তার সামনে বসেছিলেন। তিনি রিপোর্টটি আরও একবার মন দিয়ে দেখলেন, তারপর চশমা খুলে কিছু মুহূর্ত চুপ থাকলেন। এই নিস্তব্ধতা অনন্যার কাছে সবচেয়ে ভারী মনে হচ্ছিল, কারণ সে জানত যে এরপর যে শব্দগুলো আসবে তা তার জীবনকে 2 ভাগে ভাগ করে দেবে। অবশেষে ডাক্তার বললেন যে পরীক্ষা প্রতিটি দিক থেকে করা হয়েছে। স্নায়ুর যে ক্ষতি হয়েছে তা গভীর এবং জটিল। মেডিকেল দিক থেকে দেখলে আবারও হাঁটতে পারার সম্ভাবনা খুব কম। থেরাপি চালিয়ে যাওয়া যেতে পারে, চেষ্টা করা যেতে পারে, কিন্তু তাকে বাস্তবতার জন্য প্রস্তুত থাকতে হবে। বাস্তবতা, এই শব্দটি তার ভেতরে কোথাও গিয়ে আটকে গেল। অনন্যা কোনো প্রতিক্রিয়া দিল না, সে শুধু মাথা নাড়ল, যেন এই সব সে আগে থেকেই জানত। ডাক্তার আরও কিছু বলতে চেয়েছিলেন, হয়তো সান্ত্বনা, নয়তো আশার কোনো ছোট টুকরো, কিন্তু অনন্যার মুখ তাকে থামিয়ে দিল। সেই মুখ যা পরিষ্কার বলছিল যে তার মিথ্যে সান্ত্বনা চাই না। যখন ডাক্তার ঘর থেকে বেরিয়ে গেলেন তখন দরজা বন্ধ হতেই নিস্তব্ধতা আরও গভীর হল। অনন্যা ধীরে ধীরে নিজের পায়ের দিকে তাকাল। সেগুলো তার নিজের মনে হচ্ছিল না, যেন অন্য কারো। সে আঙুল দিয়ে হালকা ছুঁয়ে দেখল, কিছুই অনুভূত হল না, না ঠান্ডা, না ব্যথা, না কোনো সংকেত। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে ব্যথার না থাকাও কখনো কখনো সবচেয়ে বড় ব্যথা হয়। তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেটা হাসি ছিল না, সেটা ছিল রাগ, নিজের ওপর, ভাগ্যের ওপর এবং সেই পৃথিবীর ওপর যা কাউকে এক পলকে সেই জায়গায় বসিয়ে দিতে পারে
যেখান থেকে ওঠা সহজ হয় না। কিছু সময় পর তার বাবা বিক্রম কাপুরের ফোন এলো। গলায় চিন্তা ছিল, কিন্তু শব্দে সেই পুরনো কঠোরতা। তিনি ডাক্তারদের মতামত জানতে চাইলেন। অনন্যা জানালার বাইরে তাকালো। কুয়াশায় চলতে থাকা গাড়ি, ছুটতে থাকা জীবন, আর খুব শান্ত স্বরে বলল যে সময় লাগবে। এটা পুরো সত্যি ছিল না, কিন্তু এটা সেই সত্যি ছিল যা সে সেই সময় সহ্য করতে পারত। কল শেষ হবার পর সে ফোন একপাশে রেখে দিল। চোখ ভেজা ছিল, কিন্তু চোখের জল পড়ল না। সে জানত যে যদি সে আজ ভেঙে পড়ে, তবে কাল নিজেকে সামলানো আরও কঠিন হয়ে যাবে। সেই দিন হাসপাতালের সেই শান্ত ঘরে অনন্যা একটি সিদ্ধান্ত নিল। যদি জীবন তাকে দুর্বল বানাতে চায়, তবে সে আরও শক্ত হবে। যদি মানুষ তাকে করুণার দৃষ্টিতে দেখে, তবে সে আগে নিজেকে পাথর বানিয়ে নেবে। সে তখন আন্দাজ করতে পারেনি যে এই কঠোরতা, এই নিয়ন্ত্রণ পরের দিনই এক অপরিচিতর সামনে সবার আগে ভেঙে পড়তে চলেছে। আর সেখান থেকেই তার কাহিনী এমন এক মোড়ে যাবে যেখানে ব্যথা শুধু সহ্য করা হবে না, বরং শোনাও হবে। পরের দিনের দুপুরটা শীতল ছিল, কিন্তু রোদ পরিষ্কার এবং স্থির ছিল। গ্রেটার কৈলাসের সেই আলিশান কোঠিতে সূর্যের আলো রোজকার মতোই পড়ছিল। যেন বাইরের পৃথিবী এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই যে তার ভেতরে কারো জীবন থমকে গেছে। ড্রয়িং রুমে অনন্যা কাপুর হুইল চেয়ারে বসেছিল। সামনে কাঁচের দেওয়ালের ওপারে বাগানটি পুরোপুরি সাজানো ছিল, কিন্তু তার দৃষ্টি কোথাও স্থির হচ্ছিল না। মনে হচ্ছিল যেন দেখার জন্য সব কিছু উপস্থিত আছে, কিন্তু অনুভব করার জন্য কিছুই নেই। সেই নিস্তব্ধতার মধ্যে গেটের দিক থেকে আওয়াজ এলো। প্রথমে হালকা, তারপর একটু জোরালো। অনন্যা পাত্তা দিল না, কিন্তু কিছু মুহূর্ত পরেই নিরাপত্তা ইনচার্জ হরপ্রীত সিং ঘরে এলেন। তিনি জানালেন যে বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, যাকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সে যেতে রাজি নয়। সে কোনো পরিচয় ছাড়াই অনন্যার সাথে দেখা করতে জেদ ধরেছে এবং বারবার এটাই বলছে যে তার মাত্র কয়েক মিনিট চাই। অনন্যা ভাবলেশহীনভাবে জিজ্ঞেস করল যে সে কে। উত্তর এলো, পোশাক সাধারণ, মুখ ক্লান্ত, এবং সে এই জায়গার সাথে একদমই মানানসই নয়। অনন্যা এক মুহূর্ত ভাবল। তার ভেতরে রাগ ছিল, ক্লান্তি ছিল, এবং সেই বিরক্তিও যা গত কয়েকদিন ধরে চেপে রাখা হচ্ছিল। হয়তো আজ কাউকে প্রত্যাখ্যান করে এটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল যে পরিস্থিতি যাই হোক না কেন, সিদ্ধান্ত এখনো তারই হাতে। সে বলল তাকে ভেতরে আসতে দেওয়া হোক। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা ঘরে এসে দাঁড়ালো। পুরনো জামাকাপড়, ধুলোমাখা জুতো এবং এমন এক মুখ যাতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। দামি আসবাবপত্র, সাজানো পর্দা আর নিয়ন্ত্রিত শান্তির মাঝে তাকে এক অপরিচিত লাগছিল। অনন্যা তাকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল এবং সরাসরি জিজ্ঞেস করল যে সে কে। সে মাথা কিছুটা নিচু করল এবং বলল যে তার নাম রমেশ যাদব। তার গলায় না কোনো তাড়াহুড়ো ছিল, না কোনো কৃত্রিমতা। সে বলল যে সে অনন্যার পায়ের ব্যাপারে জানে এবং সাহায্য করতে এসেছে। এটা শুনেই অনন্যার ঠোঁট থেকে হাসি বেরিয়ে এলো। সেই হাসি হালকা ছিল না, তাতে তাচ্ছিল্য ছিল, ক্লান্তি ছিল এবং সেই রাগও যা এখন শব্দে পরিণত হয়েছিল। সে কটাক্ষ করে বলল যে এখন কি এই শহরে সবাই ডাক্তার হয়ে গেছে, আর কি কোনো ডিগ্রি ছাড়া, কোনো পরিচয় ছাড়া মানুষ এভাবেই আশা বিলোতে চলে আসে? রমেশ কোনো তর্ক করল না। সে শুধু এতটুকুই বলল যে তার 5 মিনিট চাই। যদি কিছু না হয় তবে সে কোনো প্রশ্ন ছাড়াই চলে যাবে। 5 মিনিট, এই শব্দটি অনন্যাকে বিঁধল। সে ঠান্ডা দৃষ্টিতে রমেশের দিকে তাকালো এবং বলল যে সে দেশের সবচেয়ে বড় ডাক্তারদের দেখিয়ে নিয়েছে এবং তারা পরিষ্কার জবাব দিয়ে দিয়েছে। তারপর সে তার পোশাক, তার মর্যাদা এবং এই বাড়ির মাঝের পার্থক্যকে এক নিঃশ্বাসে তুলে ধরল, যেন এটা প্রমাণ করতে চায় যে এখানে আসার কোনো জায়গা নেই। রমেশের চোখে আঘাত লাগল ঠিকই, কিন্তু সে পিছিয়ে গেল না। সে শান্ত স্বরে বলল যে সে টাকার জন্য আসেনি এবং সে কোনো অলৌকিক ঘটনার দাবিও করছে না। অনন্যা জিজ্ঞেস করল, তবে কেন? রমেশ কিছু মুহূর্ত থামল এবং তারপর বলল, কারণ তার মনে হয় যে পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে অনন্যা একটি সিদ্ধান্ত নিল, হয়তো রাগের বশে, হয়তো নিজের ভাঙা আত্মসম্মান বাঁচানোর জন্য। সে বলল ঠিক আছে, সে তাকে সুযোগ দেবে, মাত্র 5 মিনিট। যদি সে তাকে দাঁড়াতে পারে, শুধু দাঁড়ানো, তবে সে তার প্রতিটি শর্ত মেনে নেবে। কিন্তু যদি সে ব্যর্থ হয়, তবে সে এই মুহূর্তেই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আর কখনো তার জীবনে দেখা দেবে না।
ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রমেশ মাথা নিচু করল এবং বলল যে তার এই শর্ত মঞ্জুর। অনন্যা দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। 5 মিনিট। সে তখন বুঝতে পারেনি যে 5 মিনিটকে সে একটি অপমান হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, সেই 5 মিনিটই তার জীবনের সবচেয়ে শান্ত এবং সবচেয়ে নির্ধারক মোড় হতে চলেছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। সেই ড্রয়িং রুম, সেই আসবাবপত্র, সেই দেওয়ালগুলো। কিন্তু এখন প্রতিটি জিনিস যেন কোনো এক অদেখা চাপের নিচে চলে এসেছে। অনন্যা কাপুর দেওয়ালে লাগানো ঘড়ির দিকে তাকালো আর তারপর দৃষ্টি নিচে নামিয়ে নিল। 5 মিনিট। সাধারণ দিনগুলোতে এই সময়টা তার কাছে কিছুই ছিল না, কিন্তু আজ এই 5 মিনিটের মধ্যেই সে তার ক্লান্তি, তার রাগ আর তার অবশিষ্ট আশা সব কিছু বাজি রেখে দিয়েছিল। সে হুইল চেয়ারকে একটু পেছনে সরালো এবং নিরাসক্ত গলায় বলল যে যা করার এখানেই করো। রমেশ যাদব কোনো তর্ক ছাড়াই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখে না কোনো তাড়াহুড়ো ছিল, না কোনো ভয়, শুধু একটি গভীর একাগ্রতা ছিল, যেন সে এই মুহূর্তটিকে অনেক আগে থেকেই চেনে। অনন্যা তাকে ওপর থেকে দেখল। এক মুহূর্তের জন্য তার মনে এই খেয়াল এলো যে এই সব কিছুই আরও এক নতুন হতাশা হিসেবে প্রমাণিত হবে, কিন্তু এখন পিছিয়ে যাওয়াও সম্ভব নয়। সে ঠান্ডা স্বরে বলল, সময় নষ্ট করো না, তোমার কাছে মাত্র 5 মিনিট আছে। রমেশ মাথা নাড়ল এবং খুব সাবধানে অনন্যার পা স্পর্শ করল। তার হাতের স্পর্শ হালকা ছিল, প্রায় দ্বিধা মেশানো। অনন্যার শরীর নিজে থেকেই টান টান হয়ে গেল এবং তার আঙুলগুলো হুইল চেয়ারের হাতলের ওপর শক্ত হয়ে বসে গেল। সে বিরক্ত হয়ে বলল যে তার পা অবশ, কিন্তু সে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করবে না। রমেশ শান্ত স্বরে বলল যে সে জানে। তার আঙুলগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে থামল এবং সে হালকা চাপ দিল। অনন্যা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবং টিপ্পনি কাটল যে কিছুই হবে না, সে তার সময় নষ্ট করছে। রমেশ কোনো উত্তর দিল না। সে চাপ কিছুটা বাড়াল এবং তারপর অন্য জায়গায় আঙুল রাখল। তার প্রতিটি নড়াচড়া ছিল মাপা, কোনো তাড়াহুড়ো ছাড়াই, কোনো লোক দেখানো ছাড়াই। তখনই অনন্যার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। খুব হালকা এক অনুভূতি, প্রায় না থাকার মতোই, কিন্তু আলাদা। সে হঠাৎ বলল, দাঁড়াও। তার গলায় এখন আর সেই শীতলতা ছিল না। রমেশ আঙুলগুলো সেখানেই থামিয়ে দিল এবং জিজ্ঞেস করল যে কি অনুভূত হল। অনন্যা এক মুহূর্ত ভাবল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল এবং কপালে ঘামের হালকা ফোঁটা ফুটে উঠেছিল। সে অনিচ্ছা সত্ত্বেও বলল যে যেন ঝিঝি ধরার মতো অনুভূতি, খুব হালকা। রমেশের চোখে এক মুহূর্তের জন্য উজ্জ্বলতা ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে বলল যে ঘাবড়ানোর দরকার নেই। অনন্যা কটাক্ষ করে বলল যে 2 সপ্তাহ ধরে সে কিছুই অনুভব করতে পারেনি আর সে এটাকে সংকেত বলছে। এইবার রমেশ একটু গভীর চাপ দিল। অনন্যার ঠোঁট থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো এবং তার হাতলটাকে আরও জোরে আঁকড়ে ধরল। সে দাঁত চেপে বলল যে এটা ব্যথা। রমেশ এক মুহূর্তের জন্য হাত থামালো এবং খুব নিচু স্বরে বলল যে ভয় পাওয়ার দরকার নেই। অনন্যা তার দিকে তাকালো। তার চোখে রাগও ছিল আর এক না বলা ভয়ও ছিল। তার বুক দ্রুত উঠানামা করছিল, কিন্তু সেই অস্থিরতার মাঝে কোথাও ভেতরে একটি কৌতূহলও জন্ম নিয়েছিল। সে ভারী গলায় বলল, চালিয়ে যাও। রমেশ আবারও কাজ শুরু করল। এইবার তার হাত আরও দৃঢ় ছিল, ব্যথা বাড়ছিল, কিন্তু তার সাথে সাথে এক অদ্ভুত উষ্ণতাও ওপরের দিকে ছড়িয়ে পড়তে লাগল। অনন্যার ভ্রু কুঁচকে গেল। সে বিড়বিড় করে বলল যে এটা অসম্ভব। রমেশ শান্ত স্বরে বলল যে তার শরীর সাড়া দিচ্ছে। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দম আটকে দেখছিল। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল এবং প্রতি সেকেন্ড নিজের সাথে এক অদ্ভুত বোঝা নিয়ে আসছিল। অনন্যা চোখ বন্ধ করে নিল। তার নিঃশ্বাস দ্রুত ছিল, শরীর হালকা কাঁপছিল, কিন্তু সে নিজেকে থামালো। প্রথমবার সে ব্যথা থেকে পালিয়ে গেল না। সেই মুহূর্তেই তার ভেতরে কিছু একটা নড়ে উঠল, খুব ছোট, খুব দুর্বল, কিন্তু উপস্থিত। সে বুঝতে পারল যে এটা শুধু ব্যথা নয়, এটা কোনো দীর্ঘ নিস্তব্ধতা ভাঙার শব্দ। 5 মিনিটের আসল পরীক্ষা এখন সত্যিই শুরু হয়ে গিয়েছিল। 5 মিনিটের সময় এখনো শেষ হয়নি, কিন্তু ঘরের ভেতরে সময় যেন ধীর হয়ে গিয়েছিল। বাতাসে একটি চাপা উত্তেজনা ছিল, এমন উত্তেজনা যা দেখা যায় না, কিন্তু প্রতিটি নিঃশ্বাসের সাথে অনুভূত হয়। অনন্যা কাপুর চোখ বন্ধ করে বসেছিল। সে হুইল চেয়ারে সোজা বসেছিল, কিন্তু তার শরীর এখন পুরোপুরি স্থির ছিল না। ব্যথা ধীরে ধীরে বাড়ছিল এবং তার সাথে এক অদ্ভুত অস্থিরতাও, যেন শরীর কোনো অজানা প্রশ্নের উত্তর খুঁজছে। রমেশ যাদব তার সামনে হাঁটু গেড়ে বসেছিল। এখন তার হাতে আগের মতো দ্বিধা ছিল না। তার প্রতিটি নড়াচড়া একটি ছন্দ ছিল, চাপ এবং স্থিরতার মধ্যে ভারসাম্য। অনন্যার নিঃশ্বাস দ্রুত হতে থাকছিল,
বুক ওঠানামা করছিল এবং কপালে ঘাম চকচক করতে শুরু করেছিল। শরীর পিছিয়ে যেতে চাইছিল, যেন ভেতর থেকে কেউ বলছিল যে এখন যথেষ্ট হয়েছে। কিন্তু তারই সাথে একটি দ্বিতীয় কণ্ঠস্বরও ছিল, যা বলছিল যে যদি এখন থামো তবে হয়তো আর কখনোই সামনে এগোতে পারবে না। এটা খুব যন্ত্রণাদায়ক। তার গলা নিচু ছিল, কিন্তু তাতে ভয় লুকিয়ে ছিল না। রমেশ হাত সরালো না। সে দৃষ্টি না তুলেই খুব শান্ত স্বরে বলল যে এটাই সেই মুহূর্ত যেখানে প্রায়ই মানুষ নিজেকে বাঁচানোর জন্য থেমে যায়। যদি অনন্যা চায় তবে সে এখনই থামতে পারে, কিন্তু যদি সে আর একটু সহ্য করতে পারে তবে হয়তো শরীরকে নিজের কথা বলার সুযোগ দেওয়া যাবে। তার গলায় কোনো চাপ ছিল না, শুধু একটি পরিষ্কার বিকল্প। অনন্যার আঙুলগুলো হুইল চেয়ারের হাতলের ভেতর ঢুকে যাচ্ছিল। চোখ এখনো বন্ধ ছিল, কিন্তু ভেতরে ছবিগুলো বদলে যাচ্ছিল। হাসপাতালের ঘর, ডাক্তারের কণ্ঠস্বর, সেই শব্দ, বাস্তবতা, এবং তারপর সেই দীর্ঘ নিস্তব্ধতা। সে গভীর নিঃশ্বাস নিল, গলা ধরে এলো, কিন্তু সে নিজেকে কাঁদতে বাধা দিল না এবং কাঁদতেও দিল না। সে শুধু এতটুকুই বলল, থামো না। রমেশ চাপ বাড়ালো। এইবার ব্যথা হঠাৎ এলো, তীব্র এবং জ্বালা পোড়া ভরা। অনন্যার শরীর এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল, নিঃশ্বাস আটকে গেল এবং ঠোঁট থেকে আওয়াজ বের হতে হতে রয়ে গেল। চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল, কোনো শব্দ ছাড়াই। এই ব্যথা তাকে ভাঙতে আসেনি, কিন্তু তাকে তার সীমা অবশ্যই দেখিয়ে দিচ্ছিল। আমার ভয় লাগছে, এই শব্দগুলো সে খুব নিচু স্বরে বলল, যেন নিজেকে স্বীকার করে নিচ্ছে। রমেশ প্রথমবার তার দিকে তাকালো। তার চোখে না ছিল করুণা, না ছিল তাড়াহুড়ো, শুধু ছিল উপলব্ধি। সে বলল যে ভয় পাওয়া ভুল নয়, কিন্তু ভয়কে সামনের পথ নির্ধারণ করতে দেওয়া উচিত নয়। তার হাতের গতি এখন আরও নিয়ন্ত্রিত ছিল, যেন সে শুধু স্পর্শ করছে না, বরং শুনছেও। আর তখনই কিছু একটা বদলে গেল। ব্যথার মাঝে এক অদ্ভুত উষ্ণতা নিচ থেকে উপরের দিকে বাড়ল। অনন্যার নিঃশ্বাস থেমে গেল। সে চোখ খুলে দিল। তার দৃষ্টি এখন রমেশের হাতের ওপর নয়, নিজের পায়ের ওপর ছিল। সে তোতলাতে তোতলাতে বলল যে এটা ওপরের দিকে যাচ্ছে, যেন শরীর ভেতর থেকে কোনো সংকেত পাঠাচ্ছে। রমেশের আঙুলগুলো সেখানেই থেমে গেল। সে খুব নিচু স্বরে বলল যে মনোযোগ হারাবেন না, যা হচ্ছে হতে দিন। অনন্যা চোখ আবারও বন্ধ করে নিল। শরীর কাঁপছিল, কিন্তু সে পিছিয়ে গেল না। সে নিজেকে সেই অনুভূতির মধ্যে থাকতে দিল, এবং সেই মুহূর্তেই তার ডান পায়ে একটি খুব হালকা কম্পন হল, এত ছোট যে হয়তো অন্য কেউ তা অনুভবও করবে না। কিন্তু তার জন্য তা কোনো চিৎকারের চেয়ে কম ছিল না। তার শরীর স্তব্ধ হয়ে গেল। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, এটা কি এখনই নড়ল? রমেশ গভীর নিঃশ্বাস নিল। তার গলায় প্রথমবার হালকা কম্পন ছিল। সে বলল, হ্যাঁ। ঘরের নিস্তব্ধতা আরও গভীর হল। ঘড়ির কাঁটা চলতে থাকল, কিন্তু সেই মুহূর্তে কারও সময়ের পরোয়া ছিল না। অনন্যার চোখ দিয়ে জল পড়তে থাকল, কিন্তু এই জল হাড়ের ছিল না। ব্যথা এখনও উপস্থিত ছিল, দুর্বলতাও, কিন্তু তাদের মাঝে কোথাও একটি নতুন অনিশ্চিত আশা জন্ম নিয়েছিল। সে এখনও দাঁড়িয়ে পড়েনি, কিন্তু সে এটা অনুভব করল যে তার শরীর পুরোপুরি চুপ নেই, এবং এই অনুভূতি সেই মুহূর্তের জন্য যথেষ্ট ছিল। 5 মিনিটের সময় এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ঘরের ভেতরের পরিবেশ বদলে গিয়েছিল। ঘড়ির টিকটিক শব্দ এখনও শোনা যাচ্ছিল। দেওয়াল এবং আসবাবপত্র একই ছিল, কিন্তু অনন্যা কাপুরের শরীর এখন আগের মতো ছিল না। সে চোখ বন্ধ করে বসেছিল, যেন বাইরের দুনিয়াকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে চায়। ব্যথা এখনও ছিল, ক্লান্তিও, কিন্তু তাদের মাঝে এক নতুন টান টান ভাব ছিল, এমন এক টান যা ভয়ের চেয়ে বেশি মনোযোগের সাথে যুক্ত ছিল। রমেশ যাদব নিজের হাত পুরোপুরি সরিয়ে নেয়নি। সে চাপ হালকা করল এবং তারপর খুব ভেবে চিনতে আঙুলগুলোকে একটি আলাদা বিন্দুতে রাখল। এই নড়াচড়া আগের চেয়ে আলাদা ছিল, আরও ধীর, আরও সঠিক। অনন্যার নিঃশ্বাস এখনও দ্রুত ছিল, কিন্তু তাতে ঘাবড়ানি কম এবং নিয়ন্ত্রণ বেশি ছিল। তার মনে হচ্ছিল যেন তার পুরো মনোযোগ পায়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে এবং বাকি শরীর শুধু সাহারা হয়ে রয়ে গেছে। ব্যথা আবার ফুটে উঠল, কিন্তু এইবার তা হঠাৎ ছিল না। তা ধীরে ধীরে এলো, যেন ভেতর থেকে রাস্তা খুঁজছে। অনন্যার মুখে হালকা কুঞ্চন দেখা দিল। তার আঙুলগুলো হুইলচেয়ারের হাতলে শক্ত হয়ে বসল, কিন্তু সে নিজেকে পিছিয়ে নিল না। শরীর কাঁপছিল, কিন্তু সে পালাচ্ছিল না। সে পরিষ্কার অনুভব করছিল যে এটাই সেই মুহূর্ত যেখানে সে সব সময় থেমে যেত, এবং আজ সে থামছে না। তার ঠোঁট নড়ল,
এবং এইবার আওয়াজ তৎক্ষণাৎ বের হল। সে বলল যে এটা আলাদা। তার গলায় ভয় ছিল না, শুধু ছিল বিস্ময়। রমেশ দৃষ্টি না তুলেই বলল যে মনোযোগ ধরে রাখুন, কখনো কখনো শরীর সাড়া দিতে সময় নেয়। সে আর কোনো কথা যোগ করল না। রমেশ চাপ কিছুটা আরও বদলালো। এইবার ব্যথা তীব্র ছিল, কিন্তু তারই সাথে এক অদ্ভুত ভারসাম্যও ছিল, যেন শরীর নিজেকে সামলানোর চেষ্টা করছে। অনন্যার নিঃশ্বাস এক ঝটকায় আটকে গেল। কপালে ঘাম আরও ঘন হল, কিন্তু সে চোখ খুলল না। সে সেই মুহূর্তে টিকে রইল, এবং তখনই তার পায়ের আঙুলগুলো খুব হালকাভাবে সংকুচিত হল। এই নড়াচড়া এতই ছোট ছিল যে যদি কেউ মনোযোগ দিয়ে না দেখত তবে হয়তো তা অনুভবও করত না। কিন্তু অনন্যার জন্য সেই মুহূর্তটি কোনো ঝটকার চেয়ে কম ছিল না। তার চোখ তৎক্ষণাৎ খুলে গেল। সে নিচে তাকালো, যেন নিচের চোখের ওপর বিশ্বাস করতে পারছে না। বুক ধড়ফড় করতে লাগল। এটা শুধু অনুভূতি ছিল না, এটা ছিল পরিষ্কার নড়াচড়া। সে ঘাবড়ানো কিন্তু নিয়ন্ত্রিত গলায় জিজ্ঞেস করল যে এটা কি সত্যি হয়েছে। রমেশ এইবার মাথা তুলে তার পায়ের দিকে তাকালো। তার মুখে না ছিল উত্তেজনা, না ছিল জয়ের হাসি, শুধু একটি শান্ত স্বীকৃতি। সে বলল যে হ্যাঁ, এটা হয়েছে, খুব ছোট, কিন্তু এটা জবাব। অনন্যার গলা ধরে এলো। শব্দ স্বাদ দিচ্ছিল না, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কোনো শব্দ ছাড়াই এই জল ব্যথার ছিল না, এটা ছিল সেই চাপের যা এতদিন ধরে ভেতরে জমা ছিল। রমেশ এইবার পুরোপুরি হাত সরিয়ে নিল। সে বলল যে এখনকার জন্য এতটুকুই যথেষ্ট, শরীরকে আর চাপ দেওয়ার দরকার নেই। অনন্যা মাথা নাড়ল। তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, নিঃশ্বাস ভারী ছিল, কিন্তু ভেতরে কিছু একটা হালকা হয়ে গিয়েছিল। সে জানত যে পথ এখনও দীর্ঘ এবং সহজ হবে না, কিন্তু এখন সে এই পথকে অন্ধ বলে মানছিল না। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল এবং 5 মিনিট পূর্ণ হওয়ার কাছাকাছি ছিল। সেই কয়েক মুহূর্তের মধ্যে অনন্যা কাপুরের ভেতরে তার সবচেয়ে বড় ঢাল, তার কঠোরতা এবং তার অভিমান প্রথমবার পরিষ্কারভাবে ভেঙে গিয়েছিল। আর সেই ফাটল দিয়েই এক নতুন অজানা কিন্তু সত্যি আশা চুপচাপ ভেতরে আসছিল। 5 মিনিটের সময় এখন প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঘরের ভেতরে কারও ঘড়ির পরোয়া ছিল না। বাতাসে একটি ভারী ভাব ছিল, যেন ব্যথা, ভয় এবং আশা একসাথে থমকে নিঃশ্বাস নিচ্ছে। অনন্যা কাপুর হুইল চেয়ারে বসেছিল। শরীর ক্লান্ত ছিল, নিঃশ্বাস ভারী ছিল, কিন্তু তার চেতনা এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার ছিল। সে জানত যে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, কিন্তু এটা সাধারণও নয়। এটা সেই বিন্দু যেখান থেকে ফিরে আসার পথ আগের মতো সোজা থাকে না। রমেশ যাদব তার সামনে আবারও হাঁটু গেড়ে বসল। সে কিছু না বলে হাতের অবস্থান বদলাল এবং এইবার জঙ্ঘার নিচে এবং হাঁটুর কাছে সেই বিন্দুগুলোকে স্পর্শ করল যেখান থেকে ব্যথা সরাসরি ভেতরে নামে। চাপ বাড়তেই অনন্যার শরীর ঝটকায় শক্ত হয়ে গেল। নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল এবং কাঁধ শক্ত হয়ে গেল। এই ব্যথা আগের চেয়ে আলাদা ছিল, আরও তীক্ষ্ণ, আরও শক্ত, যেন শরীরের শেষ সীমানা পরীক্ষা করা হচ্ছে। এটা অনেক বেশি। শব্দ তার ঠোঁট থেকে ভেঙে বেরোল। গলায় ভয় ছিল, কিন্তু তাতে পালানোর জায়গা ছিল না। রমেশ চাপ বাড়াল না, আবার তৎক্ষণাৎ সরিয়েও নিল না। তার গলা স্থির ছিল। সে বলল যে যদি সে চায় তবে এখানেই থামতে পারে এবং এতে কোনো হার হবে না। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন দম আটকে অপেক্ষা করতে লাগল। সবকিছু অনন্যার পরবর্তী শব্দের উপর টিকেছিল। অনন্যার চোখ বন্ধ ছিল, কপাল দিয়ে ঘাম ঝরছিল। ভেতরে দুটি আওয়াজ ধাক্কা খাচ্ছিল। একটি বলছিল যে এবার থামো, এবং অন্যটি, যা খুব নিচু ছিল কিন্তু অটলভাবে বলছিল যে যদি আজ পিছিয়ে যাও তবে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। সে দাঁত চেপে ধরল, নিঃশ্বাস সামলাল এবং ভারী কিন্তু পরিষ্কার গলায় বলল, থামো না। রমেশ চাপ আরেকটু বদলাল। সেই মুহূর্তেই ব্যথা যেন ঢেউ হয়ে ভেতরে দৌড়ে গেল। অনন্যার শরীর সামনের দিকে ঝুঁকে পড়ল, হাত পিছলে গেল এবং অজান্তে রমেশের তালুর সাথে ধাক্কা খেল। তার তালুতে নখের ডগা দিয়ে একটি ছোট আঁচড় লেগে গেল। এটা কোনো বড় চোট ছিল না, কিন্তু রক্তের একটি পাতলা ধারা বেরিয়ে এলো এবং মেঝের উপর এক ফোঁটা পড়ে গেল। ঘরে হালকা চাঞ্চল্য হল। কেউ কিছু বলতে চাইল, কিন্তু রমেশ শুধু এক নজর নিজের তালুর ওপর ফেলল এবং তারপর মনোযোগ আবারও অনন্যার পায়ের উপর দিল। সে বলল যে এটা ছোট ব্যাপার এবং এখন থামার প্রয়োজন নেই। অনন্যার চোখ খুলে গেল। তার দৃষ্টি সেই রক্তের উপর আটকে গেল। ব্যথার মাঝে এই দৃশ্য তাকে বিঁধল। প্রথমবার তার গলায় আদেশ ছিল না, তাতে চিন্তা ছিল। সে বলল যে তার চোট লেগেছে,
রমেশ খুব সাধারণ স্বরে জবাব দিল যে কখনো কখনো চেষ্টা করার সময় এমন হয়ে যায়। সেই মুহূর্তে অনন্যার ভেতরে আরও কিছু ভেঙে গেল। এটা তার শরীর ছিল না, এটা ছিল তার সেই অহংকার যা দিয়ে সে মানুষকে দূরে সরিয়ে রাখত। এই লোকটিকে সে কিছু মিনিট আগেই তুচ্ছ ভেবেছিল, এখন সে তার জন্য ব্যথা সহ্য করছিল, কোনো প্রতিশ্রুতি ছাড়াই, সামনে কি হবে তা না জেনেই। রমেশ যাদব ধীরে ধীরে পিছিয়ে গিয়ে নিজের হাত মুছল এবং কোনো ঘোষণা ছাড়াই দাঁড়িয়ে পড়ল। তার তালুতে লাগা আঁচড় এখনো লাল ছিল, কিন্তু সে তা দেখার জন্য সময় নষ্ট করছিল না। সে শান্ত স্বরে বলল যে আজকের জন্য এতটুকুই যথেষ্ট এবং অনন্যার বিশ্রাম নেওয়া উচিত। এটা কোনো পরামর্শ ছিল না বা কোনো আদেশও ছিল না, এটা ছিল এক সাধারণ উপসংহার। যেমন কোনো বড় কাজ শেষ করার পর বলা হয় যে আজ এই পর্যন্তই পৌঁছানো সম্ভব ছিল। ঘরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন হঠাৎ নড়ে চড়ে বসল। কেউ জল এগিয়ে দিল, কেউ অনন্যার কাঁধে শাল ঠিক করে দিল। অনন্যা হাত তুলে হালকা ইশারা করল যে এখন নয়। তার নিঃশ্বাস কিছুটা অস্বাভাবিক ছিল, মাথা হালকা ঘুরছিল, আর চোখের সামনে সবকিছু এক মুহূর্তের জন্য অস্পষ্ট হয়ে গেল। সে চোখ বন্ধ করল এবং গভীর নিঃশ্বাস নিল। এই দুর্বলতা ভয় পাইয়ে দেওয়ার মতো ছিল, কিন্তু নতুন ছিল না। পার্থক্য শুধু এতটুকুই যে আজ সে এটাকে অনুভব করা থেকে পালিয়ে যাচ্ছিল না। তার দৃষ্টি আবারও নিজের পায়ের ওপর স্থির হল। সে সেগুলোকে দেখছিল না, সে সেগুলোতে বদল খুঁজছিল। কখনো হালকা উষ্ণতা, কখনো জঙ্ঘায় টান, কখনো মনে হচ্ছিল যেন ওজন কিছুটা বেশি অনুভূত হচ্ছে। এটা দেখার নয়, শোনার সময় ছিল। শরীর কিছু বলছিল, কিন্তু খুব ধীরে। সে খুব হালকা গলায় রমেশের নাম নিল, তাতে না ছিল আদেশ না দূরত্ব। সে জিজ্ঞেস করল যে এখনও কি তার মনে হয় যে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। রমেশ কোনো দীর্ঘ উত্তর দিল না। সে শুধু এতটুকুই বলল যে যা সে আজ দেখেছে, তারপর সে এটা বলতে পারে না যে সব শেষ হয়ে গেছে। এটা কোনো সান্ত্বনা ছিল না, স্রেফ এক সত্য কথা ছিল। অনন্যা মাথা নাড়ল। তার ভেতরে কোনো খুশির ঢেউ উঠল না, কিন্তু এক অদ্ভুত ভারসাম্য অবশ্যই এলো। যেমন অনেক সময় পরে কেউ তার কাছে নিশ্চয়তা চায়নি এবং তাকে কোনো মিথ্যা আশাও দেয়নি। সে জানত যে সে এখনো দাঁড়িয়ে পড়েনি। সামনে ব্যথা হবে, ক্লান্তি আসবে, হয়তো পিছিয়ে যাওয়ার মুহূর্তও আসবে। কিন্তু এখন তার এই অনুভূতি পরিষ্কার ছিল যে সে পুরোপুরি ভেঙে পড়ে বসে নেই। কিছুক্ষণ পর তার বাবা বিক্রম কাপুর ঘরে এলেন। তিনি পুরো দৃশ্যটি এক নজরে দেখলেন। হুইল চেয়ার, ক্লান্ত মুখ, রমেশের তালুতে লাগা আঁচড় এবং ঘরে ছড়িয়ে থাকা সেই নিস্তব্ধতা যা কোনো সাধারণ সন্ধ্যার হতে পারে না। তিনি প্রশ্ন করলেন না, তিনি শুধু অনন্যার চোখের দিকে তাকালেন। অনন্যা এইবার দৃষ্টি সরিয়ে নিল না। এই দৃষ্টির মিলন কোনো উত্তরের চেয়ে বেশি পরিষ্কার ছিল। বিক্রম কাপুর গভীর নিঃশ্বাস নিলেন এবং খুব সংক্ষেপে বললেন যে আজকের জন্য এতটুকুই যথেষ্ট, বাকি কথা পরে হবে। রমেশ মাথা নিচু করল, না কোনো সাফাই দিল না, না কোনো তর্ক করল, যেন সে বোঝে যে কিছু কথাবার্তা এখনও শব্দের যোগ্য হয় না। যখন রমেশ যেতে লাগল, অনন্যা তাকে আবার থামাল। এইবার তার গলা আগের চেয়ে কিছুটা পরিষ্কার ছিল, কিন্তু তাতে কোনো তাড়াহুড়ো ছিল না। সে জিজ্ঞেস করল যে যদি সে আবার চেষ্টা করে তবে কি রমেশ আসবে। ঘরে আবারও সেই নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এখন তা ভারী ছিল না, স্রেফ অপেক্ষায় ভরা ছিল। রমেশ কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর সে বলল যে সে এটা জানে না সামনে কি হবে, কিন্তু যদি অনন্যা আবার চেষ্টা করতে চায় তবে সেও সেখানে থাকবে। এটা কোনো প্রতিশ্রুতি ছিল না, এটা ছিল স্রেফ সাথে থাকার সম্মতি। সন্ধ্যা আরও ঘন হল। ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দেওয়া হল। মানুষ ধীরে ধীরে বাইরে চলে গেল, কিন্তু সেই ঘরে এমন কিছু রয়ে গেল যা কেউ নিজের সাথে নিয়ে যেতে পারল না। একটি অসম্পূর্ণ প্রশ্ন, একটি ক্লান্ত আশা এবং এমন এক সিদ্ধান্ত যা পুরোপুরি পরিষ্কার ছিল না, কিন্তু এখন আর এড়িয়ে যাওয়াও সম্ভব ছিল না। অনন্যা কাপুর সেই রাতে কোনো বড় লক্ষ্য ঠিক করেনি। সে শুধু এটা স্বীকার করল যে পথ এখনও অস্পষ্ট, এবং তবুও সে সেই অস্পষ্টতা থেকে মুখ ফিরিয়ে নেবে না। পরের কয়েকদিন বাইরে থেকে দেখতে একদম সাধারণ মনে হতো, কিন্তু সেই বাড়ির ভেতরে এক অন্যরকম চাঞ্চল্য চলছিল। অনন্যা কাপুর এখনও সেই জানালার কাছেই বসত, সেই হুইল চেয়ারেই, কিন্তু তার মনোযোগ এখন শুধু বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকত না। শরীরে ক্লান্তি লেগে থাকত, কখনো পায়ে মনে হতো যেন ভেতর থেকে কোনো ওজন টানছে, তো কখনো হঠাৎ দুর্বলতা আসত,
আর মাথা হালকা ঘুরতে শুরু করত। অনেকবার সে ফোন তুলেছিল, তারপর কোনো কল না করে তা আবার রেখে দিয়েছিল। কিছু প্রশ্ন এমন ছিল যার উত্তর সে নিজেও এখনো জানত না। রমেশ যাদব রোজ আসত না। সে নির্দিষ্ট সময়ে আসত, কোনো শোরগোল ছাড়াই, এবং কাউকে কোনো সাফাই না দিয়ে চলে যেত। কিন্তু তার উপস্থিতি এখন বাড়ির দেওয়াল পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। চাকরদের ফিসফিসানি, প্রতিবেশীদের নজর এবং আত্মীয়দের ফোন এই সংকেত দিচ্ছিল যে খবর বাইরে পৌঁছে গেছে। কেউ বলতো যে এত বড় বড় ডাক্তারদের পর কোনো এক অজানা লোকের ওপর ভরসা করা বিপদমুক্ত নয়। কেউ হেসে জিজ্ঞেস করত যে এখন কি অলৌকিক ঘটনায় বিশ্বাস করার সময় এসে গেছে। অনন্যা এইসব কথার উত্তর দিত না। সে শুধু ধীরে ফোন সাইলেন্টে ফেলে দিত এবং জানালার দিকে তাকাতে থাকত। একদিন সে ইচ্ছে করে কিছু পুরনো পরিচিতদের সাথে দেখা করতে মানা করে দিল। সে কাউকে এটা বলেনি যে কেন। এটা ছিল তার প্রথম ছোট এক প্রতিবাদ, কোনো আওয়াজ ছাড়াই। সে অনুভব করছিল যে সবচেয়ে কঠিন লড়াই তার পায়ের নয়, বরং সেই নজরের যা প্রতি মুহূর্তে এটা ঠিক করতে চায় যে তার জন্য কোনটা সঠিক। অনেক রাত এমন ছিল যখন সে ক্লান্ত হয়ে ভাবত যে সে কি নিজেকে এবং নিজের পরিবারকে আরও এক হতাশার দিকে ঠেলে দিচ্ছে না। সেই রাতগুলোতে সে আবারও সেই 5 মিনিটকে মনে করত এবং নিজের ভেতরে জেগে ওঠা সেই হালকা নড়াচড়াকে, যা এখনও পুরোপুরি নিভে যায়নি। এক দুপুরে বিক্রম কাপুর তাকে নিজের কাছে ডাকলেন। তিনি সরাসরি প্রশ্ন করলেন না, কিন্তু তার গলায় চিন্তা পরিষ্কার ফুটে উঠছিল। তিনি বললেন যে সমাজও এক সত্য, মানুষ প্রশ্ন করবে, কথা বানাবে, আর যদি কিছু ভুল হয় তবে আঙুল সবচেয়ে আগে তারই উঠবে যে এই পথ বেছে নিয়েছে। অনন্যা তার কথা মাঝপথে কাটল না। সে মন দিয়ে শুনল এবং তারপর খুব শান্ত স্বরে বলল যে সে কোনো অলৌকিক ঘটনার আশা করছে না। সে শুধু এটা জানতে চায় যে তার শরীর পুরোপুরি চুপ হয়ে গেছে কিনা। এই জবাব কোনো জেদ বা আক্রমণাত্মক ছিল না। এতে কোনো অজুহাত ছিল না, না ছিল আত্মরক্ষা। এটা ছিল স্রেফ এক পরিষ্কার প্রয়োজন। বিক্রম কাপুর কিছুক্ষণ চুপ থাকলেন। তিনি দেখলেন যে তার মেয়ে এখনও নিজের শর্তে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সেই শর্তে অহংকার নয়, দায়িত্ব বেশি ছিল। তিনি পরিষ্কার বললেন যে তিনি এই সিদ্ধান্তের সাথে পুরোপুরি একমত নন, কিন্তু তাকে জোর করে আটকাতেও চান না। এই সমর্থন অসম্পূর্ণ ছিল, কিন্তু অনন্যার জন্য যথেষ্ট ছিল। সে প্রথমবার এটা অনুভব করল যে কারুর সাথে থাকা সবসময় পুরোপুরি সম্মতিতে হয় না। কখনো কখনো স্রেফ একা না ছেড়ে দেওয়াই অনেক কিছু হয়। বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। চাকররা এখন প্রশ্ন করত না, কিন্তু তাদের নজর কথা বলতে শুরু করেছিল। রমেশ যখন আসত তখন কেউ তাকে বেশি সময় ধরে দেখত, কেউ তার হাতের উপর নজর ফেলত, কেউ তার শান্ত থাকাকে সন্দেহের মতো করে পরখ করত। রমেশ এইসব বুঝত, কিন্তু সে কখনো সাফাই দেয়নি। সে জানত যে সাফাই দিয়ে ভরসা তৈরি হয় না, স্রেফ কথা বাড়ে। এইসবের মাঝে অনন্যার ভেতরে এক নতুন ধরনের ক্লান্তি জন্ম নিচ্ছিল। এই ক্লান্তি শরীরের ছিল না, এটা ছিল সেই চাপের যা বাইরে থেকে ধীরে ধীরে ভেতরে ঢুকছিল। সে জানত যে সামনের পথ আরও কঠিন হবে, হয়তো তাকে নিজের ওপর, নিজের সিদ্ধান্তের ওপর এবং সেই 5 মিনিটের ওপর বারবার প্রশ্ন করতে হবে। কিন্তু এখন সে এটাও বুঝতে শুরু করেছিল যে প্রতিটি প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দেওয়া যায় না। কিছু পথ এমন হয় যেগুলোকে ততক্ষণ পর্যন্ত ছাড়া যায় না যতক্ষণ না সেগুলো নিজে ছেড়ে দেয়। এবং অনন্যা কাপুর এখনও সেই মোড়ে পৌঁছয়নি যেখানে সে এটা বলতে পারে যে সে ক্লান্ত হয়ে পড়েছে। পরের কয়েকদিন অনন্যা কাপুরের জন্য অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে গেল। সকাল হতো, সন্ধ্যা নামত, কিন্তু সময় যেন ভেতরে ভেতরেই টেনে লম্বা হতো। শরীর নিজের চালে চলছিল। কখনো পায়ে ভারী ভাব এত বেড়ে যেত যে তার হুইল চেয়ারে সোজা বসাটাও কঠিন মনে হতো, তো কখনো হঠাৎ হালকা উষ্ণতা ওপরের দিকে যেতে অনুভব হতো এবং সে চমকে ওঠে নিজের পায়ের দিকে তাকাতে থাকত। এই ওঠানামা এখন তাকে ভয় দেখাত না, কিন্তু ক্লান্ত অবশ্যই করত। ক্লান্তি এমন যা ঘুমালে কমে না এবং জেগে থাকলে শেষ হয় না। বাড়ির ভেতরেও পরিবেশ বদলে গিয়েছে। তারপর তিনি শান্ত কিন্তু স্পষ্ট স্বরে বললেন যে এখন পরিস্থিতি এমন নেই যে এই সব কিছু আধো লুকানো অবস্থায় চলবে। সমাজ দেখছে, প্রশ্ন করছে, আর যদি এই পথ সামনে এগিয়ে যায় তবে তাদের এটাকে থামাতে হবে অথবা পুরোপুরি স্বীকার করতে হবে। মাঝখানে ঝুলে থাকার কোনো সুযোগ এখন আর অবশিষ্ট নেই। অনন্যা তৎক্ষণাৎ উত্তর দিল না। সে দৃষ্টি নিচু করে নিল। এটা প্রথমবার ছিল যখন সে নিজেকে পুরোপুরি এটা অনুভব করছিল না, কিন্তু পুরোপুরি সুরক্ষিতও ছিল না। সে খুব ধীরে বলল যে সে কোনো অলৌকিক ঘটনার আশা করছে না। সে এটাও বলতে পারে না যে সামনে কি হবে, কিন্তু তার এটা অনুভব করা জরুরি
যে সে পুরোপুরি চেষ্টা করেছে কিনা। তার শব্দের মধ্যে না ছিল জেদ, না ছিল চ্যালেঞ্জ, স্রেফ এক ক্লান্ত সত্য ছিল, যাকে লুকানো যেত না। বিক্রম কাপুর গভীর নিঃশ্বাস নিলেন। এক মুহূর্তের জন্য তার মুখে দ্বিধা পরিষ্কার দেখা গেল। তিনি বললেন যে তিনি তাকে আটকাতে চান না, কিন্তু তার ভয় হচ্ছে। ভয় এই কারণে যে যদি সব তেমন না হয় যেমনটা সে চায়, তবে ভেঙে পড়ার বোঝা শুধু তার ওপর থাকবে না। এই কথা বলার সময় তার গলা কিছুটা নিচু হয়ে গেল। হয়তো প্রথমবার অনন্যা অনুভব করল যে এই কথোপকথন শুধু সিদ্ধান্তের নয়, নিরাপত্তাহীনতারও। সেই রাতে অনন্যা অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে নিজেকে কোনো বড় প্রশ্ন করেনি, শুধু দেখল যে যখন সে পিছিয়ে যাওয়ার কথা ভাবে তখন তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জেগে ওঠে, আর যখন সে সামনে এগিয়ে যাওয়ার কল্পনা করে তখন ভয়ের সাথে সাথে এক হালকা স্থিরতাও অনুভূত হয়। তার আবারও সেই 5 মিনিটের কথা মনে পড়ল, কিন্তু এইবার ব্যথা বা অলৌকিক ঘটনা হিসেবে নয়, স্রেফ এক সংকেত হিসেবে যে তার শরীর পুরোপুরি চুপ ছিল না। পরের দিন সকালে সে কোনো লম্বা বয়ান দিল না। সে শুধু তার বাবাকে বলল যে সে এই চেষ্টাকে পুরোপুরি থামানোর জন্য প্রস্তুত নয়। সে কোনো গ্যারেন্টি চাইছে না, আর কারো কাছে এই আশাও করছে না যে সব ঠিক হয়ে যাবে। যদি শেষে তাকে এটা স্বীকার করে নিতে হয় যে এই পথ এখানেই শেষ হয়ে যায়, তবে সে সেটাও স্বীকার করে নেবে, কিন্তু না হেঁটে ফিরে যাওয়া তার জন্য সবচেয়ে কঠিন হবে। বিক্রম কাপুর তার কথা শুনলেন। তিনি মাথা নাড়লেন, কিন্তু হাসলেন না। তিনি পরিষ্কার বললেন যে যদি এই পথ বেছে নেওয়া হয়ে থাকে, তবে এখন তা লুকিয়ে চলবে না, যাই হবে সবার সামনে হবে। অনন্যা চুপচাপ এই কথা মেনে নিল। সে প্রথমবার এটা পরিষ্কার দেখতে পাচ্ছিল যে সামনে এগিয়ে যাওয়ার অর্থ শুধু সাহস নয়, বরং দায়িত্ব, এবং হয়তো এটাই এই সিদ্ধান্তের আসল দাম ছিল। সেই দিন অনন্যা কাপুর কোনো জয়ের ঘোষণা করেনি। সে শুধু এটা স্বীকার করল যে এখন পিছিয়ে যাওয়ার পথ আর আগের মতো সহজ নেই। সামনে কি হবে তা পরিষ্কার ছিল না, কিন্তু এতটা নিশ্চিত ছিল যে যাই হবে তা চোখ বন্ধ করে হবে না, এবং এই অনিশ্চয়তার সাথেই তার পরবর্তী পদক্ষেপ শুরু হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত নেওয়ার পর জীবন সহজ হয়নি, বরং যেন প্রতিটি সকাল সেই সিদ্ধান্তের পরীক্ষা নিয়ে আসতে লাগল। অনন্যা কাপুরের দিন এখন আর একটি নির্দিষ্ট ছন্দে চলত না। কখনো শরীর অপেক্ষাকৃত স্থির মনে হতো, তো কখনো হঠাৎ দুর্বলতা এত বেড়ে যেত যে সেশন মাঝপথেই থামাতে হতো। সেই দুপুরেও ঠিক এমনটাই হল। রমেশ এসেছিল, কাজ শুরু হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনন্যার মুখ ফ্যাকাশে হতে শুরু করল। সে হাত তুলে থামার ইশারা করল, আর রমেশ কোনো প্রশ্ন না করেই সেশন থামিয়ে দিল। এটা প্রথম জোরালো প্রভাব ছিল, কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এক স্পষ্ট সীমা যাকে উপেক্ষা করা সম্ভব ছিল না। ঠিক সেই সময় ড্রয়িং রুমে ফোনের ঘণ্টা বাজল। বিক্রম কাপুর কল ধরলেন, আর কথা শেষ হতেই ঘরের পরিবেশ বদলে গেল। এটা কোনো সাধারণ কল ছিল না। ওপাশের ব্যক্তিটি একজন পরিচিত ডাক্তার ছিলেন, যিনি অন্য কারো কাছে শুনেছিলেন যে বাড়িতে এক বাইরের ব্যক্তি নিয়মিতভাবে চিকিৎসার মতো কিছু করছে। শব্দগুলো সতর্কতায় ভরা ছিল, কিন্তু তাদের পেছনে পরিষ্কার সংকেত ছিল যে এই কথা এখন শুধু বাড়ির ভেতরে সীমাবদ্ধ নেই। বিক্রম কাপুর ফোন রেখে রমেশের দিকে তাকালেন, আর প্রথমবার তার চোখে সরাসরি প্রশ্ন ছিল। অভিযোগ নয়, কিন্তু সন্দেহ অবশ্যই। অনন্যা এই সব দেখছিল, তার ভেতরে কিছু একটা টেনে ধরল। এটা সেই মুহূর্ত ছিল যখন সিদ্ধান্ত আর ব্যক্তিগত রইল না। বিক্রম কাপুর বললেন যে এখন কোনো অভিযোগ নেই, কিন্তু যদি এই কথা বাইরে ছড়ায় তবে পরিবারকে উত্তর দিতে হবে। এটাও ঠিক করা হলো যে কিছুদিনের জন্য সেশনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে, যাতে পরিস্থিতি বোঝা যায়। এটা ছোট পরিবর্তন ছিল, কিন্তু তার প্রভাব ছিল বড়। অনন্যা অনুভব করল যে এটা প্রথম প্রকৃত ক্ষতি। পথ বেছে নেওয়া হয়েছে, কিন্তু তার দাম এখন থেকেই দিতে হচ্ছে। রমেশ চুপচাপ এই কথা শুনল। সে মাথা নাড়ল আর বলল যে যদি তার উপস্থিতিতে অসুবিধে বেড়ে যায়, তবে সে কিছু সময়ের জন্য পুরোপুরি থেমেও যেতে পারে। এটা বলার সময় তার গলায় সেই স্থিরতা ছিল না যা আগে থাকত। অনন্যা প্রথমবার তার মুখে ক্লান্তি দেখল, যেন এই লড়াই শুধু তার রইল না, বরং রমেশের জন্য এক বোঝা হতে শুরু করেছে। সে এটাও মেনে নিল যে সে কোনো সংঘাতের কারণ হতে চায় না। এই স্বীকারোক্তি তার ভেতরের ভরসাকে ভেঙে দিত না, কিন্তু তাকে হালকা টলিয়ে অবশ্যই দিচ্ছিল। অনন্যা তৎক্ষণাৎ উত্তর দিল না। সে নিজের পায়ের দিকে তাকাল, তারপর বাবার দিকে, আর তারপর রমেশের দিকে। সে খুব পরিষ্কার স্বরে বলল যে সেশন কমিয়ে দেওয়া সে বুঝতে পারছে, কিন্তু ভয়ের কারণে পুরোপুরি থেমে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। যদি এই সিদ্ধান্তের অর্থ হয় যে পথ আরও কঠিন হবে, তবে সে সেই কঠিনতাকে স্বীকার করতে প্রস্তুত।
এটা কোনো আবেগপ্রবণ ভাষণ ছিল না, এটা ছিল এক ব্যবহারিক নির্বাচন, যাতে জয়ের আশা কম আর দায়িত্ব বেশি ছিল। বিক্রম কাপুর এই কথা মেনে নিলেন, কিন্তু শর্তের সাথে। তিনি বললেন যে সামনে প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হবে, কোনো লুকোছাপা হবে না, আর যদি পরিস্থিতি খারাপ হয় তবে তাদের তৎক্ষণাৎ থামতে হবে। অনন্যা মাথা নাড়ল। সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ভরসা এখন শর্তের সাথে আসছে, আর এটাই এই সিদ্ধান্তের আসল পরীক্ষা। সেই দিন রমেশ তাড়াতাড়ি চলে গেল। যাওয়ার সময় সে অনন্যার দিকে তাকালো, যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পেল না। তার যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা রয়ে গেল। অনন্যা অনুভব করল যে এখন প্রতিটি পরবর্তী দিন শুধু চেষ্টার হবে না, তা হবে নজরদারির, প্রশ্নের আর সীমানার দিন। প্রথম প্রকৃত ধাক্কা লেগে গিয়েছিল। কোনো বড় বিস্ফোরণ হয়নি, কিন্তু ফাটল পরিষ্কার দেখা দিতে শুরু করেছিল। আর এই ফাটল থেকেই সামনের কাহিনী নিজের আসল রূপ নিতে যাচ্ছিল। সিদ্ধান্তের পর আসা দিনগুলো অনন্যা কাপুরের জন্য এক অদ্ভুত পরিবর্তন নিয়ে এলো। সবকিছু বাইরে থেকে শান্ত দেখাত, কিন্তু বাড়ির ভেতরে প্রতিটি নড়াচড়া যেন কোনো অদৃশ্য দাড়িপাল্লায় মাপা হচ্ছিল। সেশন এখন আর আগের মতো সহজ রইল না। সময় ঠিক হতো, শুরুর আগে এক ছোট নিস্তব্ধতা থাকত, আর তারপর চেষ্টা শুরু হতো। বিক্রম কাপুর প্রায়ই কাছেই থাকতেন, কিছু বলতেন না, কিন্তু তার উপস্থিতি নিজেই এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। অনন্যা এটা বুঝে নিয়েছিল যে এখন এই পথ শুধু ভরসায় চলবে না, প্রতিটি পদক্ষেপ নিজেই সাবধানে রাখতে হবে। রমেশ যাদব এখন আগের চেয়ে বেশি সতর্ক হয়ে গিয়েছিল। সে সেই একই কাজ করত, কিন্তু তার হাতের গতি ধীর ছিল। কখনো সে চাপ দেওয়ার আগে থেমে যেত, কখনো অনন্যার নিঃশ্বাসের ওপর বেশি মনোযোগ দিত, আর অনেক সময় কোনো কারণ ছাড়াই বলে দিত যে আজ এই পর্যন্তই। এই সতর্কতা ভুল ছিল না, কিন্তু এর সাথে এক অস্বস্তিকর আনও জড়িয়েছিল, যেন প্রতিটি চেষ্টার পেছনে এই ভয় লুকিয়ে থাকে যে কোথাও একটি ছোট ভুল সবকিছু বিগড়ে না দেয়। অনন্যা এই সব দেখত, সে কিছু বলতো না, কিন্তু মনে মনে এটা অনুভব করছিল যে এখন প্রতিটি থামা শুধু শরীরের কারণে হয় না। এক সকালে বিক্রম কাপুর বাড়ির ডাক্তারকে ডাকার সিদ্ধান্ত নিলেন। এটা কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ ছিল না, আর কারো থামানোর ইচ্ছাও ছিল না। ডাক্তার শান্তভাবে অনন্যার অবস্থা দেখলেন, কিছু প্রশ্ন করলেন, আর স্রেফ এতটুকু বললেন যে এমন যে কোনো চেষ্টার উপর নজর রাখা জরুরি। শব্দগুলো সাধারণ ছিল, কিন্তু তাদের পেছনে এক পরিষ্কার সীমানা টানা হয়ে গিয়েছিল। এখন প্রতিটি সেশন শুধু চেষ্টা থাকবে না, তাকে সুরক্ষিতও দেখাতে হবে। অনন্যা কোনো তর্ক ছাড়াই এই কথা মেনে নিল। সে অনুভব করল যে বিরোধ করলে কিছুই বদলাবে না, বরং আরও দরজা বন্ধ হয়ে যাবে। সেই দিনই একটি সেশনের সময় তার ভারসাম্য হঠাৎ টলে গেল। সে পড়ে যেতে পারল না, রমেশ সময় থাকতেই সামলে নিল। কিন্তু ঘরে উপস্থিত প্রতিটি মানুষের মুখে সেই একই ভয় একসাথে ফুটে উঠল। কেউ কিছু বলল না, কিন্তু সেশন সেখানেই শেষ করে দেওয়া হলো। এটা কোনো বড় দুর্ঘটনা ছিল না, তবুও সেই মুহূর্তটি সবাইকে মনে করিয়ে দিল যে ঝুঁটি এখন আর শুধু কল্পনা নয়। অনন্যা নিজের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করল। এটা ভয় ছিল না, এটা ছিল সেই উপলব্ধির শুরু যে এখন প্রতিটি ছোট ভুল বড় হয়ে উঠতে পারে। সন্ধ্যা এসে জানালার পাশে বসে রইল। বাইরের রাস্তায় জীবন তেমনই চলছিল যেমন সব সময় চলে। মানুষ আসা যাওয়া করতে থাকল, গাড়ি পার হতে থাকল, আর তার ভেতরে এই প্রশ্ন বারবার ফিরে আসতে থাকল যে তাকে কি প্রতিটি পদক্ষেপে নিজেকে প্রমাণ করতে থাকতে হবে। তার সেই 5 মিনিট আবারও মনে পড়ল, কিন্তু এইবার আশার মতো নয়, সেগুলো এখন এক দায়িত্বের মতো ছিল। এমন এক মুহূর্ত যা সে ভুলেও যেতে পারছিল না, আর সব জায়গায় পুনরাবৃত্তিও করতে পারছিল না। রাতে রমেশের একটি ছোট বার্তা এলো। সে লিখল যে সে বেশি সতর্ক এই কারণ সে চায় না তার জন্য কারো ভয় লাগুক। শব্দ কম ছিল, কিন্তু তাদের পেছনে ক্লান্তি পরিষ্কার ফুটে উঠছিল। অনন্যা বার্তাটি পড়ল আর ফোন সাইডে রেখে দিল। সে উত্তর দিল না, কারণ কিছু কথার উত্তর শব্দে হয় না। সে জানত যে এই পথ এখন আরও সরু হয়ে গেছে, না পেছনে ফেরা সহজ, না সামনে এগিয়ে যাওয়া আগের মতো সোজা। সেই রাতে অনন্যা অনেক রাত পর্যন্ত জেগে নইল। সে কোনো বড় সিদ্ধান্ত নিল না, কোনো নতুন সংকল্প নিল না। সে শুধু এটা স্বীকার করল যে এখন এই লড়াই শুধু ব্যথা আর চেষ্টার নয়, এটা ভরসা, ধৈর্য আর প্রতিদিন নিজেকে সামলানোরও। বাইরে সবকিছু শান্ত ছিল, কিন্তু ভেতরে এক চাঞ্চল্য বজায় ছিল, আর সেই চাঞ্চল্য আগামী দিনগুলোতে কী রূপ নেবে তা এখন কারও জানা ছিল না।
পরের দিনের সকাল কিছু আলাদা মনে হচ্ছিল না, কিন্তু অনন্যা কাপুরের মনে মনে এটা অনুভূত হচ্ছিল যে আজ কিছু ভেঙে যেতে পারে। ঘরটি তেমনই ছিল, জানালা দিয়ে আসা আলোও তেমনই, কিন্তু বাতাসে এক অদ্ভুত টান টান ভাব ছিল। সেশন শুরু হওয়ার আগে সে রমেশ যাদবের দিকে তাকালো। সে আগের মতো শান্ত ছিল, কিন্তু তার চোখে আজ স্থিরতা কম আর সতর্ক ভাব বেশি ছিল, যেন প্রতিটি নড়াচড়ার আগে সে নিজেকে থামাচ্ছিল। সে কিছু না বলে কাজ শুরু করল, কিন্তু তার গতি ধীর ছিল এবং প্রতিটি থামা অনন্যার কাছে প্রয়োজনের চেয়ে বেশি দীর্ঘ মনে হচ্ছিল। কিছুক্ষণ পর দরজা খুলল। বিক্রম কাপুর ভেতরে এলেন। তার সাথে বাড়ির ডাক্তারও ছিলেন। কেউ এটা আগে বলেনি যে তারা এই সময় আসবেন। ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। ডাক্তার পাশে দাঁড়িয়ে দেখা শুরু করলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না বা টোকালেন না, কিন্তু তার উপস্থিতিই যথেষ্ট ছিল। রমেশের হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। এই থামাটা ছোট ছিল, কিন্তু তাতে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। অনন্যা অনুভব করল যে এখন চেষ্টা শুধু শরীরের রইল না, এটা ভরসারও পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। কাজ আবারও শুরু হল, কিন্তু এখন প্রত্যেকেই খুব বেশি সচেতন ছিল। অনন্যার নিঃশ্বাস, রমেশের আঙুল, ডাক্তারের নজর আর বাবার নিস্তব্ধতা সব একে অপরের সাথে জড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই ডাক্তার শান্ত স্বরে বললেন যে আজকের জন্যে এখানেই থামা ভালো হবে। এটা আদেশ ছিল না, কিন্তু তাতে অন্য কোনো উপায়ও ছিল না। বিক্রম কাপুর কিছুক্ষণ অনন্যার দিকে তাকালেন, তারপর মাথা নাড়লেন। সিদ্ধান্তটি ধীরে নেওয়া হলো, কিন্তু তার প্রভাব ছিল ভারী। অনন্যা বলল যে সে ভালো বোধ করছে এবং আরও কিছুক্ষণ চেষ্টা করা যেতে পারে। তার গলা স্থির ছিল, কিন্তু তার ভেতরে এক অস্থিরতা জেগে উঠছিল। ডাক্তার তার দিকে তাকালেন এবং শুধু এতটুকুই বললেন যে কখনো কখনো ভালো বোধ করাই সতর্ক হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে কোনো তর্ক হল না। সেশন সেখানেই শেষ করে দেওয়া হলো। এটা কোনো হারের ঘোষণা ছিল না, কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এখন থেকে জিনিসগুলো আর আগের মতো চলবে না। ডাক্তার আর বিক্রম কাপুর বাইরে চলে গেলেন। ঘরের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রমেশ হাত সরিয়ে নিল। সে অনন্যার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সে খুব নিচু স্বরে বলল যে হয়তো তার কিছু সময়ের জন্য থেমে যাওয়া উচিত। তার গলায় কোনো নাটকীয়তা ছিল না, শুধু ক্লান্তি ছিল, আর সেই ভয় যা অনেকক্ষণ চেপে রাখার পর অবশেষে সামনে চলে এসছে। সে বলল যে সে চায় না তার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠুক। অনন্যা তার কথা শুনল। তার রাগ হলো না, তার শুধু মনে হলো যেন কোনো জিনিস ধীরে ধীরে পিছলে যাচ্ছে। সে বলল যে যদি সে থেমে যায় তবে বাইরের লোক এটাকে সঠিক বলে মেনে নেবে। তারা বলবে যে এটাই ভালো ছিল, কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন রয়ে যাবে যার উত্তর হয়তো কোনো দিন পাওয়া যাবে না। রমেশ মাথা নিচু করে নিল। সে বলল যে বিচক্ষণতা আর ভয়ের মধ্যে পার্থক্য করা সহজ হয় না, এবং এই মুহূর্তে সে নিজেও সেই পার্থক্য ঠিকমতো চিনতে পারছে না। সন্ধে নাগাদ এটা ঠিক হয়ে গেল যে সেশন কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে। এই কথা কেউ উঁচু গলায় বলেনি, কিন্তু সবাই বুঝে গেল। রমেশ যাওয়ার সময় অনন্যার দিকে তাকালো। তার নজরে ক্ষমা ছিল, কিন্তু সাথে একটি সীমানাও ছিল। অনন্যা তাকে আটকালো না। সে জানত যে কাউকে জোর করে নিজের সাথে রাখা যায় না। রাতে অনন্যা অনেকক্ষণ জানালার পাশে বসে রইল। বাইরে সবকিছু স্বাভাবিক ছিল। রাস্তায় গাড়ি চলছিল, মানুষ হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছিল। তার ভেতরে একটা শূন্যতা ছিল, কিন্তু তা কোনো চিৎকার করছিল না। তা শুধু উপস্থিত ছিল। সে এটা ভাবল না যে এখন সামনে কি হবে। সে শুধু এটা অনুভব করল যে যে রাস্তায় সে চলছিল সেখানে এখন সে একা দাঁড়িয়ে আছে, এবং এই অনুভূতি ভীতিজনক অবশ্যই ছিল, কিন্তু পুরোপুরি অজানা নয়। এই নিস্তব্ধতার সাথেই তার কাহিনী আরও এক গভীর মোড়ে পৌঁছে গেল। যেখানে উত্তরের চেয়ে বেশি জরুরি ছিল সেখানে থমকে থাকা। সেই রাতে অনন্যা কাপুর অনেক রাত পর্যন্ত জেগে রইল। ঘরে কোনো শব্দ ছিল না, কিন্তু তার ভেতরে এক তোলপাড় চলতে থাকল। সে কোনো কথা ধরার চেষ্টা করছিল না, না কোনো প্রশ্নের উত্তর খুঁজছিল। শুধু এমনিই বসে রইল। নিজের শরীরের ভার অনুভব করছিল, পিঠের সাহারা, চেয়ারের শীতলতা, নিঃশ্বাসের শব্দ। সে প্রথমবার এটা অনুভব করল যে এতদিন ধরে সে নিজের শরীরকে শুধু একটি সমস্যার মতো দেখছিল, এমন এক জিনিস যাকে ঠিক করতে হবে, শুধরাতে হবে, প্রমাণ করতে হবে। এখন যখন কিছু করার কোনো চাপ ছিল না, তখন শরীর স্রেফ শরীর হয়েই উপস্থিত ছিল। পরের কয়েকদিন কোনো পরিকল্পনা ছাড়াই কাটল। সকালে চোখ খুললে
সে কিছুক্ষণ এমনিই শুয়ে থাকত। ওঠার কোনো তাড়া থাকত না, না কোনো নির্দিষ্ট সময়ের চিন্তা। কখনো কখনো তার মনে হতো এই থমকে যাওয়াটা বিপজ্জনক, পাছে সে এখানেই আটকে না যায়। কিন্তু আবার তার এটাও মনে হতো যে এটা প্রথমবার যখন কেউ তার কাছে এগিয়ে যাওয়ার দাবি করছে না। না বাবার নজর, না ডাক্তারের পরামর্শ, না রমেশের সতর্কতা। এই খালি সময়ে সে নিজের ভেতরে এক ক্লান্তি দেখতে পেল, গভীর এবং পুরনো। এই ক্লান্তি চেষ্টা থেকে এসেছিল, হার থেকে নয়। এক দুপুরে সে একা ছিল। ঘরের মধ্যে হালকা হাওয়া চলছিল। সে না ভেবেই নিজের পা নিচে নামালো এবং তলা দুটো মাটির ওপর ঠেকালো। সে দাঁড়িয়ে থাকার চেষ্টা করল না। সে শুধু দেখল যে মাটি কেমন লাগে, শক্ত, শীতল এবং ভরসাযোগ্য। সেই মুহূর্তে কোনো আবেগ উথলে উঠল না, না খুশি, না ভয়, স্রেফ এক শান্ত গ্রহণযোগ্যতা যে এই মাটি পালিয়ে যাচ্ছে না। এটা এখানেই আছে, সে কিছু করুক বা না করুক। সে চোখ বন্ধ করল এবং নিজের শরীরের প্রতিক্রিয়া শুনল। কোথাও হালকা টান ছিল, কোথাও দুর্বলতা, কিন্তু সবকিছু একসাথে ভেঙে পড়ছিল না। তার রমেশের কথা মনে পড়ল। তার গলা নয়, তার শব্দ নয়, স্রেফ সেই স্থিরতা যা তার হাতের মধ্যে থাকত। তারপর বাবার নিস্তব্ধতার কথা মনে পড়ল, যাতে সবসময় চিন্তা লুকিয়ে থাকত। সে এটা বুঝতে শুরু করল যে প্রত্যেকেই তাকে বাঁচানোর চেষ্টা করছিল এবং সে নিজেও সেই বাঁচানোর চেষ্টায় নিজেকে ক্লান্ত করে ফেলেছিল। এই উপলব্ধিতে কোনো সমাধান ছিল না, কিন্তু এক কোমলতা অবশ্যই ছিল। সন্ধ্যা নামতে নামতে ঘরের আলো বদলে গেল। অনন্যা সেখানেই বসে রইল। সে কোনো সিদ্ধান্ত নিল না। সে এটা ভাবল না যে সামনে কি হবে। সে শুধু এটা স্বীকার করল যে এই মুহূর্তে সে ক্লান্ত, এবং এই ক্লান্তি ভুল নয়। হয়তো এটা জরুরি, হয়তো এই থমকে যাওয়া ছাড়া সামনে এগিয়ে যাওয়া স্রেফ আর এক চেষ্টা মাত্র হতো। সেই রাতে ঘুম তাড়াতাড়ি চলে এলো, গভীর নয়, কিন্তু অস্থিরতা ছাড়া। যেন মন নিজেকে বলল যে এখন উত্তর খোঁজা জরুরি নয়। কাহিনী এখানে থামেনি, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার তাড়াহুড়োও এখন আর ছিল না। অনন্যা এটা অনুভব করল যে সে ভেঙে পড়েনি, সে শুধু চুপ আছে। আর এই নিস্তব্ধতায় প্রথমবার তার নিজের বোঝা একটু হালকা মনে হল। পরের সকালটা কিছু আলাদা ছিল, কিন্তু এই আলাদা হওয়া কোনো অলৌকিক ঘটনার মতো আসেনি। অনন্যা কাপুরের চোখ খুলল তো সেই একই ঘর ছিল, সেই একই দেওয়াল, সেই একই শরীর। তফাৎ শুধু এতটুকুই যে আজ সে ওঠার জন্য তাড়া করল না। সে নিজেকে এটা প্রমাণ করার প্রয়োজন অনুভব করল না যে সে মজবুত অথবা সে হার মানেনি। সে শুধু উঠল ধীরে ধীরে, নিজের গতিতে। তার ভেতরে কোনো ঘোষণা ছিল না, কোনো লক্ষ্য ছিল না, স্রেফ এক শান্ত স্বীকারোক্তি যে আজকের দিনটাও বাঁচা যেতে পারে। দিন কাটতে থাকল এবং এই গ্রহণযোগ্যতা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হতে লাগল। সে এখন প্রতিদিন সকালে নিজেকে এটা জিজ্ঞেস করত না যে আজ কতটা এগিয়ে যেতে হবে। সে শুধু দেখত যে আজ তার শরীর তাকে কি করতে দিচ্ছে। কখনো সে বেশি সময় চেয়ারে বসে থাকতে পারত, কখনো পারত না। কখনো পায়ে একটু উষ্ণতা অনুভব হতো, কখনো স্রেফ ভারী ভাব। কিন্তু এখন সে এই সংকেতগুলোকে জয় বা হার হিসেবে দেখত না। সেগুলো স্রেফ সংকেত ছিল, আর সেটাই যথেষ্ট ছিল। কয়েক সপ্তাহ পর রমেশ যাদবের বার্তা এলো। কোনো লম্বা প্রশ্ন নয়, কোনো সাফাই নয়, স্রেফ এক সাধারণ কুশল বিনিময়। অনন্যা সেটা পড়ল এবং প্রথমবার কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। সে লিখল যে সে ঠিক আছে, ধীরে চলছে। রমেশ কোনো পরামর্শ দিল না, কোনো আশা বাঁধল না। সে শুধু এতটুকুই বলল যে কখনো প্রয়োজন মনে হলে সে শোনার জন্য উপস্থিত আছে। সেই এক লাইনে অনন্যা সেই ভরসা পেল যা প্রতিশ্রুতির মধ্যে থাকে না। বিক্রম কাপুরও এখন আর বেশি কিছু বললেন না। তার চোখে চিন্তা এখনও ছিল, কিন্তু তার সাথে এক নতুন উপলব্ধিও যুক্ত হয়েছিল। হয়তো তিনিও এটা দেখে নিয়েছিলেন যে সব লড়াই বাইরে থেকে জেতা যায় না, কিছু লড়াই ভেতরে লড়া হয়, আর সেখানে চাপ নয়, জায়গা দেওয়া হয়। বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কেউ এটা জিজ্ঞেস করত না যে পরবর্তী পদক্ষেপ কি। এই প্রশ্ন এখন আর জরুরি রইল না। এক সকালে অনন্যা নিজেকে হুইলচেয়ার থেকে একটু সামনে ঝুঁকে থাকতে দেখল। এটা কোনো পরিকল্পনা ছিল না, স্রেফ এক সহজ নড়াচড়া। সে হাত দিয়ে সাহারা নিল, পায়ের ওপর হালকা ওজন দিল, এবং কিছু সেকেন্ড সেখানেই থমকে রইল। সে পুরোপুরি দাঁড়িয়ে ছিল না, এবং হয়তো সেটার প্রয়োজনও ছিল না। সেই কিছু সেকেন্ডে সে কোনো খুশি অনুভব করেনি, কিন্তু এক গভীর শান্তি অবশ্যই ছিল, যেন সে নিজের কাছ থেকে
কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা বন্ধ করে দিয়েছে। সে আবার বসে পড়ল। নিঃশ্বাস একটু দ্রুত ছিল, কিন্তু ভয় ছিল না। সে কাউকে ডাকল না, কাউকে জানালো না। এই মুহূর্তটা শুধু তার ছিল। সেই দিন সে বুঝল যে আসল পরিবর্তন সবসময় দেখা যায় না। কখনো কখনো তা স্রেফ এতটুকুই হয় যে মানুষ নিজের সাথে শত্রুতা করা ছেড়ে দেয়। সময়ের সাথে সাথে তার জীবন আবার আকার নিতে লাগল। ধীরে, কোনো শব্দ ছাড়াই সে এখনও সেই অনন্যা কাপুরই ছিল, কিন্তু কিছুটা আলাদা। এখন সে প্রতিটি নজর, প্রতিটি মতামত আর প্রতিটি পরামর্শকে নিজের ওপর হাহাকার করতে দিত না। সে শিখে নিয়েছিল যে শরীর দুর্বল হতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আত্মসম্মান তখন ভেঙে যায় যখন মানুষ নিজেকে প্রমাণ করার দৌড়ে নিজেকে হারিয়ে ফেলে। এই কাহিনীর শেষ কোনো জয়ের ঘোষণা নয়। অনন্যা হাঁটতে পারল কিনা এটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকেনি। বড় কথা এটা ছিল যে সে নিজেকে অসম্পূর্ণ মানা বন্ধ করে দিল। সে স্থিরতাকে স্বীকার করল, ভয়কে জায়গা দিল এবং আশাকে বাধ্যবাধকতা হতে দিল না। আর হয়তো এটাই সবচেয়ে বড় শক্তি। কখনো কখনো জীবন আমাদের ফেলে দিয়ে এটা শেখায় না যে কিভাবে উঠতে হবে, বরং এটা শেখায় যে মাটিতে বসে থেকেও মানুষ পূর্ণ হতে পারে। যদি আপনি এই কাহিনীতে কোথাও নিজেকে খুঁজে পেয়ে থাকেন, তবে আপনার মতামত অবশ্যই ভাগ করে নেবেন। হয়তো আপনার নিস্তব্ধতাও অন্য কারো জন্য সাহারা হয়ে উঠবে। চ্যানেলটি পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই কাহিনীকে সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যাদের আজ এটার প্রয়োজন হতে পারে।